প্রিয় ছাত্রছাত্রীরা, ব্রাইট বাংলা পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক বিষয়ে। তাই ভিডিওটি শুরু করার আগে একটি কথা তোমাদেরকে বলতে হচ্ছে, আজকে যারা এই চ্যানেলে প্রথম এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি অন করে দাও পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের বিষয়। দেখো, এখানে আছে কম বেশি 15টি শব্দে উত্তর লেখো। একেরটা আছে হিন্দি উপস্থিত সেই চেষ্টা করছেন, কোন চেষ্টার কথা প্রাবন্ধিক বলেছেন। এর উত্তর, সৈয়দ মুজতবা আলী রচিত নব নব সৃষ্টি প্রবন্ধে লেখক আলোচ্য মন্তব্যটি করেছেন। তার মতে, হিন্দি ভাষার কৌলিন্য রক্ষার জন্য হিন্দি ভাষার বহু সাহিত্যিক তৎপর হয়ে উঠেছেন হিন্দি থেকে আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দকে তাড়িয়ে দেওয়ার জন্য। তো এর পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, অর্থাৎ একের দাগের দুয়েরটা, এরই মাঝে বাংলার প্রাণ, কবি কোথায় বাংলার প্রাণের সন্ধান পেয়েছেন? তো এর উত্তর বলা আছে, প্রকৃতি প্রেমিক কবি জীবনানন্দ দাশ রচিত আকাশের 7টি তারা কবিতায় কবি নরম ধান, কলমি শাক, হাঁসের পালক, সরপুঁটি, সবুজ ঘাস প্রভৃতির মধ্যে বাংলার প্রাণের সন্ধান পেয়েছেন। এর পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেটি হলো, দেখো, একের দাগের তিনেরটা, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে। পত্র লেখকের দৃঢ় বিশ্বাস কি? উত্তর, স্বামী বিবেকানন্দ রচিত চিঠি গদ্যাংশে পত্র লেখক বলেছেন, ভারতবর্ষের কাজে মিস নোবেলের একটি বিরাট ভবিষ্যৎ রয়েছে। তাই ভারতের জন্য, বিশেষ করে ভারতের নারী সমাজের জন্য তাকে বড় প্রয়োজন। এটাই পত্র লেখকের দৃঢ় বিশ্বাস। এর পরবর্তী যে প্রশ্ন আছে, যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, সেখানে গিয়ে দাঁড়ালে কোন দৃশ্য দেখা যাবে? এর উত্তর, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা আবহমান কবিতার অন্তর্গত আলোচ্য অংশে কবি নাগরিক জীবনে ক্লান্ত মানুষদের উঠানে দাঁড়াতে বলেছেন। সেখানে লাউ মাচার পাশে সন্ধ্যার বাতাসে একটা ছোট্ট ফুল দুলছে এবং দুলেই চলেছে, সেই মনোরম দৃশ্য দেখার কথাই বলেছেন। এর পরবর্তী যে প্রশ্ন রয়েছে, একের দাগের 5-এ, তোমার বাড়ি কোথায়? এই প্রশ্নের উত্তরে রাধারানী কি বলেছিল? না, উত্তর, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী গল্পের অন্তর্গত আলোচ্য প্রশ্নের উত্তরে রাধারানী বলেছিল তার বাড়ি শ্রীরামপুরে। এর পরবর্তী যে প্রশ্ন আছে, 2-এর দাগের, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 7টি শব্দের মধ্যে উত্তর লেখো। 2-এর দাগের 1-এ, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, প্রাবন্ধিক কেন এমন মন্তব্য করেছেন? তো এর উত্তর বলা আছে, যে সমস্ত ভাষা কোনো ভাষার উপর নির্ভরশীল নয় তাদের আত্মনির্ভরশীল ভাষা বলে। সংস্কৃত ভাষায় বিদেশি শব্দের ব্যবহার খুব কম। তাছাড়া কোনো নতুন চিন্তা, কোনো নতুন অনুভূতি বা কোনো নতুন বস্তুর জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা ধার করার কথা না ভেবে নিজের শব্দ ভাণ্ডার থেকে সেই শব্দের অনুসন্ধান করে। তবে সামান্য কিছু বিদেশি শব্দ সংস্কৃত ভাষায় লক্ষ্য করা গেলেও তিনি সংস্কৃত ভাষাকে স্বয়ং সম্পূর্ণ ভাষা বলেছেন। এর পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেটি হলো 2-এর দাগের 2-এরটা, পৃথিবীর কোনো পথে এ কন্যাকে দেখে নিকো, কোন কন্যার কথা এখানে বলা হয়েছে? উত্তর, প্রকৃতি প্রেমিক কবি জীবনানন্দ দাশ রচিত রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত আলোচ্য অংশে বাংলার শান্ত অনুগত নীল সন্ধ্যাকে কেশবতী কন্যা বলেছেন। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে
সন্ধ্যার কালো ছায়া আবার পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ে, তা যেন অনুভব লাবণ্য কেশবতী কন্যার কেশগুচ্ছের সাথেই তুলনীয়। এর পরবর্তী যে প্রশ্ন রয়েছে, মার্দ কি বাত হাতি কা দাঁত, স্বামী বিবেকানন্দ কেন এই প্রবাদটি ব্যবহার করেছেন? এর উত্তর, চিঠি গদ্যাংশের অন্তর্গত আলোচ্য কথাটির অর্থ হল, প্রকৃত পুরুষ মানুষের কথা হাতির দাঁতের মতো, একবার মুখ থেকে বেরোলেই আর ভেতরে যায় না। ভারতের উন্নতির জন্য মিস নোবেল ভারতবাসীর হয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন, কিন্তু ভারতবর্ষের অন্ধ কুসংস্কারাচ্ছন্ন পিছিয়ে পড়া সমাজকে মানিয়ে চলা তার পক্ষে কষ্টকর হবে। কিন্তু নোবেলের একনিষ্ঠ একাগ্রতা দেখে তিনি আলোচ্য উক্তিটি করেছেন। এর পরবর্তী যে প্রশ্ন আছে সেটি হলো 2-4টি। ফুরোয় না সেই এক গুঁয়েটার দুরন্ত পিপাসা, কোন পিপাসাকে কেন দুরন্ত বলা হয়েছে? এর উত্তর, গ্রাম বাংলার বুকে জন্মগ্রহণ করে যারা মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন, গ্রামের প্রতি আকর্ষণ তাদের কাছে মুছে যায় না। বাংলার সৌন্দর্যের প্রতি অকুণ্ঠ ভালোবাসার কারণে এবং শান্ত স্নিগ্ধ সৌন্দর্যের প্রতি তাদের গ্রাম্য সৌন্দর্যে ফিরে আসার পিপাসাকে বলা হয়েছে, ইচ্ছার পিপাসাকে বলা হয়েছে। এরপর, পূর্বপুরুষেরা গ্রাম্য জীবনে নিজেদের বসতি গড়ে তুলেছিল, সভ্যতার উন্নতিতে জীবন ও জীবিকার জন্য শহুরে জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে ওঠে, কিন্তু গ্রামের মানুষ ভালোবাসাকে মুছে দিতে পারেনি। যন্ত্র সভ্যতার ক্লান্তিতে দম বন্ধ করা প্রাণ যখন হাঁপিয়ে ওঠে, তখনই বাংলার বুকে ফিরে আসার পিপাসা কখনো ফুরায় না। এরপর 3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, কম বেশি 150টি শব্দে। তো আছে 3 দাগের 1-1টা, বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান। নব নব সৃষ্টি প্রবন্ধের প্রাবন্ধিক কিভাবে সেই বিদ্রোহের পরিচয় দিয়েছেন? তো এর উত্তর, লেখক সৈয়দ মুজতবা আলী রচিত নব নব সৃষ্টি রচনাংশ থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। হিন্দু ও মুসলিম ধর্মাবলম্বী বাংলা ভাষাভাষীদের বর্ণনা প্রসঙ্গে আলোচ্য প্রসঙ্গটি এসেছে। বাঙালি জাতির বিদ্রোহী সত্তা প্রবল। বাংলা ভাষায় বহু বিদেশি শব্দের উল্লেখ আছে। বাঙালিরা উদার মুক্ত মনের জাতি। রাজনীতি, ধর্ম, সাহিত্যে যখনই যে ক্ষেত্রে সত্য শিব সুন্দরের সন্ধান পেয়েছে, তখনই সেটা গ্রহণ করেছে। গতানুগতিক পন্থা, প্রাচীন ঐতিহ্যের দোহাই দিয়ে সেই প্রচেষ্টায় বাধা দিতে গেলে বাঙালি জাতি তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। তবে সবচেয়ে বড় কথা, সেই বিদ্রোহ যখন উচ্ছৃঙ্খলতায় পরিণত হয়েছে, তখন তার বিরুদ্ধে আবার বিদ্রোহ করে তা বন্ধ করার ব্যবস্থা নিয়েছে। বাঙালি হিন্দু হোক আর বাঙালি মুসলমান হোক, সকলে সেই বিদ্রোহে তৎপর হয়ে উঠেছে। এর পরবর্তী যে প্রশ্ন 3 দাগে 2-টা, আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, আকাশে 7টি তারা কবিতা অনুসরণে সেই সন্ধ্যার বিবরণ দাও। উত্তর, কবি জীবনানন্দ দাশ বঙ্গ প্রকৃতির রূপে মুগ্ধ হয়েছেন। তিনি বাংলার সন্ধ্যার আগমনকে প্রত্যক্ষ করে সেই সন্ধ্যাকে যেভাবে বর্ণনা দিয়েছেন তা হলো, কবি বাংলার সন্ধ্যাকে ক্লান্ত ও অনুগত নীল সন্ধ্যা বলে উল্লেখ করেছেন। তিনি সৌন্দর্য পিপাসু হৃদয়ে বাংলার সন্ধ্যাকে কেশবতী কন্যারূপে কল্পনা করেছেন। সেই কল্পনায় ফুটে উঠেছে সন্ধ্যা দেবী তার বিস্তৃত কেশ রাশি দিয়ে যেন
প্রকৃতিকে স্নেহ চুম্বনে ঘনিষ্ঠ করে তুলেছে। তাই এই রূপ ও মাধুর্যে কবি বলে উঠেছেন, জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। অস্তগামী সূর্যের শেষ রেখাটুকুকে দেখে কামরাঙা রংযুক্ত লাল মেঘ বলে চিহ্নিত করেছেন। অন্যদিকে মণিয়ার মতো ছোট পাখিগুলি মরে গিয়ে জলে ভেসে বেড়ায়। মৃত মণিয়ার ডুবে যাওয়ার সঙ্গে দীপ্তিমান সূর্য ডুবে যাওয়াকে কল্পনা করে কবি এক অপরূপ চিত্রকল্প তৈরি করেছেন। পরবর্তী প্রশ্ন তিনেরটা। চিঠি অনুসরণে স্বামী বিবেকানন্দের বিদেশি ভক্ত ও অনুগামীদের পরিচয় দাও। উত্তর, চিঠি রচনা অংশে স্বামী বিবেকানন্দের যে বিদেশি ভক্ত ও অনুগামীদের কথা জানা যায়, তাদের পরিচয় আলোচনা করা হলো। প্রথমেই আসবো মিস নোবেল। দেখুন, মিস নোবেলের সম্পূর্ণ নাম মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। স্বামীজির শিষ্যদের মধ্যে অন্যতম এবং অগ্রগণ্য ছিলেন। স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় এদেশে আসেন তিনি এবং ভারতের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করেন। ভারতের স্ত্রী শিক্ষা বিস্তারের কাজে এবং স্বাধীনতা আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। এরপর আসবো মিসেস সেভিয়ার। ক্যাপ্টেন J.H. সেভিয়ার এর স্ত্রী। স্বামী বিবেকানন্দের বিখ্যাত ইংরেজ শিষ্য ছিলেন। তিনি বেদান্ত প্রচারের কাজে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। নিজের ইচ্ছা ও অনুপ্রেরণায় মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। এরপর মিস ম্যাকলাউড। সম্পূর্ণ নাম মিস জোসেফাইন ম্যাকলাউড। স্বামী বিবেকানন্দের পাশ্চাত্য দেশীয় প্রধান অনুরাগী ভক্তদের মধ্যে অন্যতম। তিনি সবসময় স্বামীজিকে তার কাজে সাহায্য করতেন। তার জীবন স্বামীজির চিন্তা ভাবনা ও কাজের দ্বারা বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছিল। স্বামীজি তাকে জো বলে ডাকতেন। তো এর পরবর্তী যে প্রশ্ন তাকে চারেরটা, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর, আলোচ্য অংশটি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতা থেকে নেওয়া হয়েছে। প্যারা চেঞ্জ করে লিখবে, বাঙালিদের বঙ্গদেশে ফিরে আসার অটুট ইচ্ছার বর্ণনা প্রসঙ্গে কবি আলোচ্য প্রসঙ্গটির অবতারণা করেছেন। আবার প্যারাগ্রাফ চেঞ্জ করে লেখো, জীবনের ধর্মই হলো পরিবর্তন। যে কোনো ব্যক্তির জীবনের বিনাশ অবশ্যম্ভাবী, কিন্তু জীবন প্রবাহ অবিনশ্বর। আদিম যুগ থেকে এই পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছিল, কিন্তু আজও সেই প্রাণের ধারা নিরবিচ্ছিন্নভাবে বয়ে চলেছে। এই প্রাণ প্রবাহ অতি প্রাচীন। সৃষ্টির সেই আদিম কাল থেকে তার যাত্রা শুরু। তাই সে বৃদ্ধ, সেই বয়োবৃদ্ধিতেও তার বিনাশ হয়নি। সে এখনো সমান সতেজ গতিতে ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেটি 3 থেকে 5 তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়। কাদের কথা বলা হয়েছে? পাঠ্যাংশ অনুসরণে তাদের দরিদ্র এবং নির্লোভতার প্রসঙ্গ লেখো। উত্তর, স্বামী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী গল্পের অন্তর্গত আলোচ্য অংশে তারা বলতে রাধারানী ও তার মায়ের কথা বলা হয়েছে। প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবে, ধনী পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও রাধারানীর মা সমস্ত সম্পত্তি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছিল। ঘটনাক্রমে রথের মেলা থেকে ফেরার সময় রাধারানীর সঙ্গে রুক্মিণী কুমার রায়ের সাথে আলাপ হয়। তারপর বনফুলের মালার যা দাম ছিল, সেই অচেনা ব্যক্তি বেশি দাম দিয়ে মালা কিনে নিলে তাকে পয়সা ফেরত দেওয়া, ঘরের মধ্যে কুড়িয়ে পাওয়া টাকার নোট খরচ না করার মধ্য দিয়ে তার নির্লোভী মানসিকতার বর্ণনা প্রসঙ্গে আলোচ্য প্রসঙ্গটি এসেছে। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই যারা ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর
সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।